এই তার ভিত্তিতে যখন একাধিক যে কজনের নাম বলেছে প্রত্যেককে তারা অ্যারেস্ট হয়েছে, দোষীরা বিচার ব্যবস্থার আওতায় আনা হয়েছে। দোষীদের শুধু তামান্না নয়, এবং আপনি তামান্নার সাথে সাথে যখন আপনার আরজি করের ক্ষেত্রেও আপনি যে দেখবেন আরজি করের স্পেশাল বেঞ্চ গঠন করা হলো কোর্টে, এবং তারপরের ভিত্তিতে পুরো ইনভেস্টিগেশন টিম আলাদা এলো, তারা তাদের মতো করে ইনভেস্টিগেট করছে। পরিবর্তনের বাংলায় সেকেন্ড আরজি কর হবে না, এটা যেখানে মুখ্যমন্ত্রী বলেছেন বদ্ধপরিকর, সেটা আমরা ভরসা রাখি। ঘটনা তো এখনও সরকারের তো সবে 1 মাস 2 মাস, তার মধ্যে এরকম বড় ঘটনা হয়েছে। সেই ঘটনার ভিত্তিতে 24 ঘন্টার মধ্যে সিট গঠন, 24 ঘন্টার মধ্যে 3 জন অ্যারেস্টেড, এটা তো এর আগে পশ্চিমবঙ্গে কোনোদিন হয়নি। বলছি রাহুল, আজকে যেটা আমি প্রথম প্রশ্ন করব সেটা হচ্ছে বারুইপুর কাণ্ড নিয়ে প্রচুর উত্তেজনা তৈরি হয়েছে। বারুইপুর নিয়ে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী অনেক প্রতিশ্রুতির বাণও দিয়েছেন। প্রশ্ন হচ্ছে দুটো জায়গায়, একটা হচ্ছে তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো কি তিনি রাখতে পারবেন? দেখুন, ঘটনার 24 ঘন্টা পরে 3 জন অলরেডি অ্যারেস্টেড, 2 জন ডিটেন করানো হয়েছে, এসআইটি গঠন করা হয়েছে, এসআইটি স্পটে গেছে, সরকার সদর্থক ভূমিকা নিচ্ছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে নাবালিকার পরিবার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের বক্তব্যে বা কথায় ফোন আলাপে সেটা পজিটিভ জায়গা দেখতে পাচ্ছেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী উনি বলেছেন যে মানে ভিকটিমের পরিবার যেটা চায়, যেরকমভাবে চাইছে বিচার, সেরকমভাবেই হবে। এবং তার ভিত্তিতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বর্তমানে এসপি বারুইপুর অফিসে গেছেন, ওখানে রাজ্যের ডিজি সিদ্ধিনাথ গুপ্ত মহাশয়, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং আরও অন্যান্য পুলিশের যারা আধিকারিক আছেন। এবং প্যারালালি বারুইপুরে কালকে একটা যে ঘটনা ঘটেছে, একজন নাবালককে কুপিয়ে খুন করেছে, সেই যে পরিবারের ছেলেকে খুন করা হয়েছে সেই পরিবারের সাথেও কথা হয়েছে, এবং ওখানে এসপি অফিসে তাদের স্টেটমেন্টও রেকর্ড হয়েছে। মুখ্যমন্ত্রী তাদের কথা শুনেছেন এবং তাদেরকেও আশ্বাস দেওয়া হয়েছে যে দুটো ঘটনা যদিও বা আলাদা, দুটো ঘটনার প্রেক্ষিত যদিও বা আলাদা, কিন্তু দুটো ঘটনার বিচার ব্যবস্থা যাতে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে তাড়াতাড়ি করে শোনানো যায়, সেই ব্যবস্থা জুডিশিয়ারি সিস্টেমে কী প্রভিশন আছে সেটা নিয়ে কথাবার্তা চলছে। মানে আপনি কি একদম শিওর যে এই মামলা অনেক দ্রুত তাড়াতাড়ি হয়ে যাবে? এবং দেখুন, এই মামলা হবে কি সেটা শিওরের কথা নয়, কথাটা হচ্ছে বাংলা পরিবর্তন শাসন ক্ষমতা হয়েছে এবং পরিবর্তনের বাংলায় সেকেন্ড আরজি কর হবে না, যে আশ্বাসটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় দিয়েছেন, সেটা তার বডি ল্যাঙ্গুয়েজ উনি প্রথম দিন থেকে রেখেছেন, প্রথম দিন থেকে করছেন, বুঝিয়ে দিচ্ছেন। এবং পরিবর্তনের বাংলায় সেকেন্ড আরজি কর হবে না, এটা যে উনি করতে দেবে না, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথাবার্তা এবং তার কাজকর্মে সেটা প্রকাশ পাচ্ছে। কারণ বিগত ঘটনার পর যেটা দেখা যায়, আপনারা বিগত যে রিসেন্ট সম্প্রতি যে গোটা বিশ্বে যে আলোড়ন ফেলেছিল যে ঘটনাটা, সেটা হচ্ছিল আরজি কর। আরজি করের ঘটনা ঘটে কবে এবং আরজি করে অ্যারেস্ট হয় কবে? আপনি যদি দুটোর সিমিলারিটি দেখেন বা দুটোর পার্থক্য দেখেন, বুঝতে পারবেন কোন জায়গাটা কত বেশি এফেক্টিভ হচ্ছে, কোন সময় কতটা এফেক্ট হচ্ছে, কোন সময় পুলিশ কতটা অ্যাক্টিভ হচ্ছে। আপনি যদি এই সময়ের ঘটনা দেখেন, সাম্প্রতিককালে যে বারুইপুরের ঘটনা, যেটা সরকার পরিবর্তনের পর প্রথম ঘটনা, 24 ঘন্টা যেতে না যেতে 3 জন অ্যারেস্ট, 2 জন ডিটেন, এসআইটি গঠন, এসআইটিতে পুলিশ স্পটে গেছে। নট অনলি ফর দ্যাট, নির্যাতিতার জুরিসডিকশানে যে এসপি অফিস, সেখানে মুখ্যমন্ত্রী নিজে ভিজিট করেছেন, ভিজিট করা না, সেই এসপির থেকে রিপোর্ট নেওয়া বা রাজ্য পুলিশের ডিজিকে ওখানে পাঠানো, এবং ঘটনা যারা অ্যাকিউজড হয়েছেন তাদের দ্রুততার সাথে বিচারের আওতায় এনে তাদের সাজা ঘোষণা করা। উনি কিন্তু এড়িয়ে যাননি, বরং উনি সামনে গেছেন, ফেস করেছেন এবং অ্যাগ্রেসিভলি উনি বলেছেন যে এর ঘটনা শেষ দেখা হবে এবং এর ফল ভুগতে হবে। উনি সেটা কাজে করে দেখাচ্ছে, যেটা বিগত সরকারের আমলে মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের চোর মমতা, সেটা করে দেখায়নি। কালকে উনি নাটক করছিলেন ওই মোমবাতি নিয়ে মিছিল, ওনার কাছে এই জিনিসটা খাটে না। তো এটা বোঝা যায় যে সরকার এই রেপ, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি, কারাপশানে জিরো টলারেন্স, এবং যেখানে এরকম হবে সেখানে জিরো ডাউন করবে, সেই পথে সরকার এগোচ্ছে। তার ভাবমূর্তি বা তার সরকারের চালচলনে সেটা স্পষ্ট। হ্যাঁ, বলছি বিধানসভাতে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ভাষণ দিয়েছিলেন, সেখানে স্পষ্টত তিনি বলেছিলেন যে সিগনেচার জাল নিয়ে বেশ
বারবার করে আমরা দেখছিলাম একজনকে বারবার করে ডাকা হচ্ছিল, বারবার করে তাকে জেরা করা হচ্ছিল, বারবার করে সিআইডি ডাকছিল। তো সেইটা হঠাৎ করে ধামাচাপা পড়ে গেল, মানে হঠাৎ করে মানে একদিক উঠছে তো আরেক দিক নেমে যাচ্ছে। এরকম ব্যাপারটা নয়। সিগনেচার সইজাল কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অলরেডি সিআইডি দুবার ডেকে পাঠাইছে এবং 8ই জুলাই উনি যদিও বা কলকাতা হাইকোর্টে চ্যালেঞ্জ করেছে, তো কলকাতা হাইকোর্ট সেটা শোনেননি। 8ই জুলাই এসিজেএম বিধাননগরে তার ভয়েস স্যাম্পেল দিতে হবে ডিজে মামলার পরিপ্রেক্ষিতে, এবং ডিজে সহ একাধিক কারণে অভিষেক ব্যানার্জির ভয়েস স্যাম্পল দরকার, যার ভিত্তিতে হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেটা চ্যালেঞ্জ হয়েছে। এবং আপনি যে সইজাল কাণ্ড নিয়ে কথাটা বললেন, সেই সইজাল কাণ্ডে এবার ফিরে আসি। যে সইজাল কাণ্ডের যে কথাটা, সেই সইজালের ব্যাপারটা সেটা অনগোয়িং প্রসেস, সিআইডি ইনভেস্টিগেট করছে এবং সিআইডি ইনভেস্টিগেটের পর রেজলিউশনের কপি চেয়েছে, উনি নিয়ে আসতে পারেনি, পরবর্তী দিন ধার্য হয়েছে এবং পরবর্তীতে ওনাকে রেজলিউশনের রেজলিউশনের যে কপি, কোনো ফটোকপি না, অ্যাকচুয়াল রেজলিউশনের যে কপি, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সিআইডি দপ্তরে যেতে হবে। ওনাকে প্রথমে উনি হাজিরা দিতে এড়িয়ে গেছেন, হাজিরা ওনাকে দিতে বাধ্য করা হয়েছে, উনি হাজিরা দিতে দিল্লিতে চলে গেছিলেন, দিল্লিতে রাহুল গান্ধী শেল্টারে চলে গেছিলেন এবং সেখান থেকে তাকে জোর করে বা একরকম বলতে পারেন বিচার ব্যবস্থার চাপ সৃষ্টি করানো হয়েছে যাতে কলকাতায় এসে সে সিআইডি দপ্তরে হাজিরা দেয়। এবং অভিষেক ব্যানার্জির এগেনস্টে যখন সার্চ ওয়ারেন্ট ইস্যু হয়, তখন সিআইডি সেন্ট্রাল ফোর্স মোবিলাইজ করিয়ে বাড়িতে যায়, সার্চ করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে ছিলেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ও সেখানে ছিলেন না। একটা কথা উঠছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় লুকিয়ে আছেন, আত্মগোপন করে আছেন, তার ভিত্তিতে সার্চ ওয়ারেন্ট ইস্যু হয়। সার্চ ওয়ারেন্টের ভিত্তিতে পুলিশ গিয়ে সেখানে দেখেন এবং সেটা গোটা দুনিয়া, গোটা দেশ, আপনি গোটা রাজ্য যদি বলেন, মিডিয়াতে সেটা দেখেছে যে তারা গেছে। তো সেই জায়গা থেকে কোনো উঠছে নামছের ব্যাপার না, ব্যাপারটা একটা সিস্টেমের মধ্যে যখন এসছে, জুডিশিয়ারি সিস্টেমে, তো জুডিশিয়ারি সিস্টেমে যখন এসছে, সে জুডিশিয়ারি সিস্টেমে যেরকমভাবে এগোচ্ছে, সেভাবে কেসের আপডেট হচ্ছে, কেসের প্রোগ্রেস হচ্ছে, সেভাবে আপনাদের তরফ থেকে বা আপনাদের কাছেও সেরকমভাবে রিপোর্ট যাবে। এরকমটা ব্যাপার নয় যে ওটা থিতিয়ে গেল, এটা এগিয়ে গেল, এরকম ব্যাপার না। জুডিশিয়ারি সিস্টেমে কোনো কেস যখন যায়, একটা কেসের ডেট তো একদিন অন্তর পড়ে না, মিনিমাম 10-15 দিন অন্তর পড়ে। তো তার ভিত্তিতে দুপক্ষের উভয় পক্ষের সওয়াল জবাব হয়, তার ভিত্তিতে জাজমেন্ট হয়। যেমন এখন প্রথমে আংশিক রক্ষা কবচ দিলে পরে সেই রক্ষা কবচ তার তুলে নেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, পরে তার সিকিউরিটি কমিয়ে দেওয়া হয়েছে, এখন সিকিউরিটি না নিয়েই থাকে। মানে একটা সাংসদের যেরকম সিকিউরিটি থাকে, 2জন সিকিউরিটি বা 2জন বডিগার্ড, তার বেশি নিরাপত্তা পাবেন না। যে সমস্ত জায়গায় 188 বাড়িটা যে গ্র্যাবিং করা হয়েছে, আজকে দেখবেন 188 বাড়ি পুরো খালি, একটা সময় ওটা দুর্গ পরিণত হয়েছিল বা সেকেন্ড নবান্ন বলা যেত, ওখান থেকে গোটা পশ্চিমবঙ্গ চলতো, প্যারালাল সরকার গভর্নমেন্ট চালাতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে সেই জায়গা শূন্য, বাড়ি খালি। তো পরিষ্কার বিরোধীরা বলছে যে চন্দ্রনাথ খুনের মানে এখনো পর্যন্ত কোনো কিছু হলো না কেন? দেখুন, চন্দ্রনাথ খুনের এখনও সিবিআই তদন্ত দেওয়া হয়েছে এবং সিবিআই তদন্তের ভিত্তিতে 2জন অ্যারেস্ট করতে হয়েছে এবং সিবিআই এর মতো ইনভেস্টিগেট করছে এবং কতদিন লাগবে? দেখুন, সেটা সিবিআই আধিকারিকরা বলতে পারবে কতদিন লাগবে। যে কোনো তদন্ত সিবিআই এর কাছে যখন যাচ্ছে, সেটা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। আরজিকর কাণ্ড সিবিআই এর হাতেই ছিল, আরজিকর কাণ্ড সিবিআই এর হাতে ছিল, তারপর সিবিআই এর হাতে, হ্যাঁ, তারপর সেটা স্পেশাল সিবিআই এর হাতে যাচ্ছে, সেগুলোই সব পেন্ডিং হয়ে যাচ্ছে। ঠিক এরকম ব্যাপারটা নয়। আরজিকর কাণ্ডে যেটা হয়েছে সেটা সিবিআই, মানে নির্যাতিতার মা, উনি দাবি করেছিলেন, সিবিআইয়ের বিরুদ্ধে অ্যাপিয়ার করেছিলেন, স্পেশাল বেঞ্চ গঠন হয়, নতুন টিম আসেন, তারা ইনভেস্টিগেশন করছে। তারা কিভাবে ইনভেস্টিগেশন করছে সেটা তাদের এক একটা অফিসারের এক এক রকম ওয়ে থাকে ইনভেস্টিগেট করার। এবার তারা কোন পদ্ধতিতে কী পথে এগোচ্ছেন সেটা তারাই জানেন এবং সেই কনফিডেন্সিয়ালিটি বজায় রেখে সবটা হয়তো তাদের পক্ষে বলা সম্ভব নাও হতে পারে, কিন্তু তার মানে এটা ধরে নেওয়া হয় না বা এটা ধরে নেওয়াটা ঠিক হবে না যে ইনভেস্টিগেশন থমকে আছে। যেখানে চন্দ্রনাথ খুন হয়েছে, চন্দ্রনাথ খুনের পর উনি যে দোষী, ওনাকেও অ্যারেস্ট করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী উনি বাড়িতেও গেছিলেন এবং উনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি মতো কাজ হচ্ছে সেটা তারাও জানে, পরিবারও জানে এবং পরিবারের সাথে কথা বলা, আশা করি সরকারের তরফ থেকে সেই কোঅর্ডিনেশনটা রাখা হয়েছে এবং সমস্তটার দায়িত্ব রাজ্য সরকারের তত্ত্বাবধানেই এটা হচ্ছে এবং রাজ্য আপনার যেটা মানে তদন্তকারী সংস্থা তার তত্ত্বাবধানে টোটাল ব্যাপারটা হচ্ছে। মানে খুনিরা ধরা পড়বে আর কি? অবশ্যই ধরা পড়বে। আচ্ছা, আর কতদিন মোটামুটি লাগতে পারে? আমি আবার বলছি, এই তো কতদিন লাগতে পারে সেটা সিবিআই এর আধিকারিকরাই বলতে পারবেন। এই কেসে যারা সিবিআই এর আধিকারিক আছেন এটা তারাই বলতে পারবে। তবে একটা কথাই বলতে পারি,
এই প্রশাসনের তরফ থেকে প্রশাসনিক যে কাজকর্মগুলো হচ্ছে বর্তমান সরকার খুব ভালোভাবে করছে, এবং সবথেকে বড় কথা হচ্ছে সমালোচনা করার মতো জায়গায় বা সমালোচনা করবে এরকম জায়গায় এখন পর্যন্ত হয়নি। কারণ বিগত দিনে আপনারা যখন দেখেছেন বিগত সরকারের আমলে তামান্নার মা জাস্টিস পায়নি, সেই তামান্না যখন অস্বাভাবিকভাবে মৃত্যু হলো, যখন মুখ্যমন্ত্রীর সাথে দেখা করলো, সেই জন্যই তো পরিবর্তনটা মানুষ করলো। পরিবর্তন কেন করলো? অবশ্যই, এবং সেই তার ভিত্তিতে যখন একাধিক যে কজনের নাম বলেছে প্রত্যেককে তারা অ্যারেস্ট হয়েছে, দোষীরা বিচার ব্যবস্থার আওতায় আনা হয়েছে। দোষীদের শুধু তামান্না নয়, এবং আপনি তামান্নার সাথে সাথে যখন আপনার আরজি করের ক্ষেত্রেও আপনি যে দেখবেন আরজি করের স্পেশাল বেঞ্চ গঠন করা হলো কোর্টে, এবং তারপরের ভিত্তিতে পুরো ইনভেস্টিগেশন টিম আলাদা এলো, তারা তাদের মতো করে ইনভেস্টিগেট করছে। পরিবর্তনের বাংলায় সেকেন্ড আরজি কর হবে না, এটা যেখানে মুখ্যমন্ত্রী বলেছেন বদ্ধপরিকর, সেটা আমরা ভরসা রাখি। ঘটনা তো এখনও সরকারের তো সবে 1 মাস 2 মাস, তার মধ্যে এরকম বড় ঘটনা হয়েছে, সেই ঘটনার ভিত্তিতে 24 ঘন্টার মধ্যে সিট গঠন, 24 ঘন্টার মধ্যে 3 জন অ্যারেস্টেড, এটা তো এর আগে পশ্চিমবঙ্গে কোনো দিন হয়নি। তো আশা করা যায় সরকারের উপর ভরসা রাখা যায়। নির্যাতিতার বাবা যখন ভরসা রাখছেন, আমরাও ভরসা রাখছি।